সুকেশী অনন্য গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েল আমার আমিতে। আমি সারিকা। নৃত্য শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আত্মপ্রকাশ এবং অনুভূতির এক অনন্য ভাষা। দীর্ঘদিন ধরে নিষ্ঠা এবং শিল্প চর্চার মাধ্যমে তিনি দেশের নৃত্য অঙ্গনে নিজস্ব একটি অবস্থান তৈরি করেছেন। তিনি আর কেউ নয়, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় নৃত্যশিল্পী শামীমা রানীপা। কেমন আছেন আপু? ভালো। আচ্ছা, নৃত্য আসলে আপনার কাছে কি? আপনার কাছে এটার সংজ্ঞা কি? তুমি কিন্তু অনেক কিছু বলে দিলে না, যে নৃত্য শুধু বিনোদনের মাধ্যম নয়, সাধনা, নিষ্ঠা, অনুভূতি। আসলেও তাই। মানে এটাকে শুধু বিনোদন ভেবে একরকম ধারণা করে যারা কাজটা করে তাদের কাছে একরকম। আমার কাছে এটা একটা প্রার্থনা, এটা একটা উপাসনা। এটার মধ্যে দিয়ে আমি আমার নিজের অস্তিত্বকে দেখতে পাই। আর যারা শুধু বিনোদনটাকে সবার আগে রাখে তাদের কাছে এক ধরনের নৃত্য, আর আমাদের কাছে যারা সাধনার মধ্য দিয়ে এই কাজটা করি তাদের কাছে একটা সত্যিকার অর্থে একটা নিজের অস্তিত্বের একটি অংশ। এই যে আপনি বলেন যে সাধনার মধ্য দিয়ে আপনি আসলে এখানে এসেছেন, তো এই সাধনাটা আসলে, এই জার্নিটা কীরকম? যে কোনো জিনিসের ভালোটার দিকে যেতে হলে একটু কষ্টের পথ তো আমার পাড়ি দিতেই হবে, কারণ কষ্ট ছাড়া আমি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো না। যারা খুব তাড়াতাড়ি করে চলে যায় তাদের কথা আলাদা, কিন্তু সত্যিকার অর্থে আমি সাধনা ছাড়া অ্যাচিভমেন্টটা কিন্তু হয় না। মানে যেই জায়গাটা আমরা যেতে চাই, জার্নিটা খুব কঠিন। আমাদের দেশে নাচ নিয়ে খুব বেশি কিছু হয় না, কাজে এই জার্নিটা যদি তুমি টিকে থাকতে চাও তাকে তোমাকে অনেক বেশি ছাড়তে হবে, অনেক বেশি নির্লোভ থাকতে হবে, অনেক বেশি না পাওয়াটাকেও পাওয়ার আনন্দে বিভোর থাকতে হয়। অনেক সময় আমরা কি করি, যে অনেক কষ্ট করে একটা কাজ করি, প্রাপ্তি কিন্তু দেখি না। ভালো কাজটার যে আনন্দ, সেই জায়গাটা যদি আমার সবসময় ভিতরে তাড়া দেয় তাহলে কিন্তু আমি কাজটা বারবারই করব, অনেক কঠিন হলেও করব। তো কাজে জার্নিটা খুব সুখকর নয়, তবে প্রাপ্তি যদি আমি এটাকে অনুভব করি যে এই প্রাপ্তিটা আমার নিজস্ব। আমরা কি করি, একটা কাজ করি, দীর্ঘদিন রিহার্সাল করি, তারপর যখন একটা মঞ্চায়ন করি একটা জিনিস, দর্শকের যে ভালোবাসাটা সেটাতে কিন্তু সব কিছুকে ভুলিয়ে দেয়। তখন কিন্তু মনে হয় না যে আমার এর পিছনে আমার এত দিনের শ্রম, এত কিছু। তো ওই জায়গাটাকে যদি কেউ ভালোবাসে, যে আমি আমার কাজটাকে ভালোবাসি এবং কাজের সাফল্যটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব, তাহলে এই জার্নিটা তার কাছে খুব সুখকর জার্নি। আর তা নাহলে মনে হবে অনেক কঠিন। আচ্ছা আপু, আপনারা বলতে গেলে পায়োনিয়ার, মানে আপনারাই আসলে অনেকের জন্য সেটা পথ করে দিয়েছেন এই প্রফেশনে। আমাদের আগে যারা ছিলেন তাদের পথ ধরে আমরা এসেছি, আমাদের পথ ধরে আবার আগামী প্রজন্ম হাঁটবে, এটা স্বাভাবিক। সেই সময় আসলে কতটা কঠিন ছিল এখনকার তুলনায়? যদি দুরকমভাবে বলি, একটা হচ্ছে যে শুরুটা তো সবসময় কঠিন। আমাদের আগে যারা শুরু করেছিলেন তাদের জন্য আরও অনেক বেশি কঠিন ছিল, যে তখন নাচ করা একটা ভদ্রঘরের মেয়েদের পক্ষে অসম্ভব, ছেলেদের তো আরও না। তো তার সত্ত্বেও কিন্তু ওনারা আমাদের জন্য একটা পথ তৈরি করেছেন। আর আমাদের সময়টা ছিল দুই রকম। আমি যখন শুরু করি, যে এটাকে প্রফেশন হিসেবে নেওয়ার খুব একটা সুযোগ ছিল না, যে নাচ আবার প্রফেশন হয় কিভাবে, মানে অন্য মাধ্যমগুলোই হিমশিম খাচ্ছে, নাচ তো আরও বেশি দুর্বোধ্য সবার জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের ওই জায়গাটা ধরতে হয়েছে যে না, আমি প্রফেশন হিসেবে করব, আমি অন্য চাকরি যেভাবে করে এস্টাবলিশড হয়ে নিজের জীবন চালিত করতে পারি, আমি নাচ নিয়েও পারবো। সেই পাড়াটা আমরা শুরু করেছি, সেটা ঠিক খুব সহজ জিনিস না। এই পাড়াটার মধ্যে অনেক কিছু ছাড়তে হয়েছে, যে আমাকে আমি হয়তো অনেক দামি গাড়ি চালাতে পারতাম ফিল্ম করলে, সেটা না করে আমি একটা নর্মাল লাইফে
আমি নাচটাকে নিয়ে আছি। এই যে আমি সিদ্ধান্ত নিলাম, এটা কিন্তু আমার সিদ্ধান্ত, কেউ আমাকে চাপিয়ে দিচ্ছে না। যে যখন আমি নিজের সিদ্ধান্তটা নিজে নেই তখন কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। তো এই আমাদের সময়ে যারা কাজ করেছে তারা কিন্তু সবাই এই স্যাক্রিফাইসটা করে এসছে যে আমি নাচের মধ্যে থাকবো, নাচকে নিয়ে থাকবো। আমার অনেক জায়গায় অতৃপ্তি থাকতে পারে, কিন্তু আমি আমার কাজটা নিয়ে খুব তৃপ্ত। সেই জায়গাটা আমরা একটা জায়গায় ধরতে পেরেছি, এটা আমার বিশ্বাস। আচ্ছা আপু, এই যে একটু আগে আপনি বলছিলেন যে সেই সময় আসলে ব্যাপারটা খুব একটা সহজ ছিল না যে নৃত্যটাকে কেউ প্রফেশন হিসেবে বেছে নেবে, বা আগেকার সময়ের কথা যদি বলি তখন আসলে আগে তো নাচ করাটাই অনেক কঠিন ছিল। অঙ্গনটাকে এটা হচ্ছে মানুষের শখ, কিন্তু হচ্ছে এটাকে যে প্রফেশন হিসেবে নেওয়া যায় সেই জিনিসটা আসলে অনেকটা বদলে গেছে এখন। তো না, এখন তো নেওয়া যাচ্ছে। আমরা তো বললাম যে আমি নিজে একজন প্রফেশনাল ডান্সার, আমি আর কিছু করি না। তো সেই জায়গাটা ধরতে গেলে অনেক কিছু ছাড়তে হয়েছে, আবার অনেক কিছুর মধ্যে আনন্দ আছে। আমি হয়তো সেই আনন্দটাই খুঁজেছি, সেই জন্য আমি শুধু নৃত্যশিল্পী আমি বলতে পারি। সেই সময় আসলে পরিবারের থেকে কতটুকু সাপোর্ট পেয়েছেন? না, পরিবার শুরুতে সাপোর্ট ছিল যে সবাই কিছু না কিছু করতো আমার পরিবারে, কিন্তু একটা সময় গিয়ে ওরাও সিকিউরিটিটার কথা ভাবে যে সিকিউরড লাইফ একটা চাই সবার। তখন অতটাই সাপোর্ট করেনি যে তুমি নাচ করো, শুধু নাচ করো, সবার মতো অন্য কিছু করো, নাচটা পাশে থাকুক। কিন্তু সেই জায়গাটা একটা খুব কঠিন ডিসিশন আমাকেই নিতে হয়েছে। এই যে আমি নিজেকে সবসময় আমরা খুঁজে বেড়াই, আমিটা কি, সেই জায়গাটায় এই সিদ্ধান্তটা একেবারেই নিজের, যে না আমি আর কিছুতে যাব না, শুধু নাচ করব এবং সেখানে নিজের মতো করে আমি থাকতে পারবো। তো ওই কনফিডেন্সটা হয় অনেকগুলো কারণে। কারণ আমরা যারা ওই সময় নাচ করেছিলাম আমাদের কিন্তু একটা ফিডব্যাক ছিল, মানুষের ভালোবাসা বা এই যে লোকের মনের মধ্যে একটা জায়গা করে নেওয়া, একটা রেসপেক্টের জায়গা, সেই জিনিসটা কিন্তু আমাদের অনেক বেশি শক্তি জুগিয়েছে। আরেকটা জিনিস হয় যে এখন কিন্তু টিচিং একটা খুব ভালো প্রফেশন। নাচ কিন্তু শুধু আমি নাচ করি, তার পাশাপাশি আমি যদি খুব ভালো শিক্ষক হই তাহলে এটা খুব সুন্দর জায়গা অবস্থান আমি তৈরি করতে পারবো। কারণ আমাদের এখন ডান্স সাবজেক্ট, ঢাকা ইউনিভার্সিটিতে ডান্স একটা সাবজেক্ট, সেখানে শিক্ষকতা করার একটা সুযোগ আছে, এবং বিভিন্ন ইউনিভার্সিটিতেও ডান্স একটা ডিপার্টমেন্ট আলাদাভাবে আছে, আর স্কুলগুলোতে আছে। আর যারা প্রতিষ্ঠান আমরা চালাই তাদের তো প্রত্যেকে একটা ভালো ভালো প্রতিষ্ঠান নিজেরাই পরিচালিত করতে পারে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে টিচিং প্রফেশনটা যদি আমি ধরি ডান্সের, তাহলে প্রফেশন হিসেবে নেওয়াটা সহজ, অনেক সহজ। আচ্ছা, এই যে বলছিলেন যে টিচিং, তো একজন শিক্ষকের আসলে কতটুকু প্রভাব থাকে তার স্টুডেন্টের উপরে, এবং ভালো শিক্ষক যদি বলি যে আপনাদের সময় কাকে আপনি অনুসরণ করতেন এবং এখনকার সময় এসে স্টুডেন্টদের মধ্যে সেই নিষ্ঠাটা কি দেখতে পান কিনা? দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যে আমাদের যে কোনো নাচ গান যাই বলি না কেন, এটা কিন্তু গুরুমুখী বিদ্যা। গুরুকে ফলো করে একজন স্টুডেন্ট তার মতো করে থাকতে চায়। গুরুকে একেবারে হুবহু নকল করাটাকে আমরা বলি সাধুবাদ জানাই। অনেক সময় হয় না যে গুরুকে সব কিছু আমরা ফলো করব না, কিন্তু গুরুকে যদি একদম ভিতরে আত্মস্থ করতে পারে তখন সেই স্টুডেন্টরা অনেক দূর যেতে পারে। এটা হচ্ছে পরম্পরা, যেটা বলি গুরু থেকে শিষ্য, শিষ্য থেকে আবার সে গুরু হবে। সেই ধারাবাহিকতাটা আমাদের এই অঙ্গনে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর শিক্ষক এবং গুরুর মধ্যে অনেক তফাৎ। শিক্ষক শিক্ষা দিচ্ছে, কিন্তু গুরু যে হয় তার কিন্তু অনেক দায়িত্ব। আমরা যারা ভাবি যে আমার স্টুডেন্টটাকে আমি তৈরি করছি, আমার কিন্তু শুধু নাচ শেখালে হবে না, পাশাপাশি তাকে একটা ভালো মানুষ হওয়ার জন্য সবসময় উৎসাহিত করতে হবে। কারণ ভালো মানুষ ছাড়া একটা ভালো শিল্পী হয় না। শিল্পী হয় খুব মানুষের ভিতরে অস্তিত্বের ধারণ করার যে শিল্পী, সেগুলো কিন্তু খুব কম পাই আমরা। এবং তারা কিন্তু আসলে আমরা যেটাকে বলি তাদের কিন্তু এই বিষয়গুলোকে সবকিছু মিলিয়ে আমরা একটা প্যাকেজ বলি না, সেই একটা শিল্পীর অনেক কিছু দরকার। তাকে একজন ভালো মানুষ হতে হবে, তাকে মানবিক হতে হবে, তাকে নির্লোভ হতে হবে। মানে এই যে অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু একটা শিল্পী প্রকৃত শিল্পী হয়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের অনেক দায়িত্ব। আমাদের স্টুডেন্টদের আমরা সবসময় বলি যে অনেক কিছু নিয়ে একজন শিল্পী হও,
শুধু একজন শিল্পী হলাম, খুব খারাপ ব্যবহার করলাম, আশেপাশের লোকজন আমাকে খারাপ বললো, সেই শিল্পী কিন্তু মানুষের মনের মধ্যে ঢুকতে পারে না। আপু, আমি একটু জানতে চাই যে আপনার কোন জিনিসটা আসলে আপনি আপনার স্টুডেন্টদের মধ্যে আপনার ব্যক্তিগত যে জিনিসটা যেটা প্রতিচ্ছবি রেখে যেতে চান, গুরু হয়ে ওঠার যে বিষয়টা, কোন জিনিসটা আপনাকে অনুসরণ করবে আপনার স্টুডেন্টরা, সেই প্রশ্নের উত্তর আমরা নেব। তার আগে নেব ছোট একটি বিরতি। দর্শক, ফিরছি বিরতির পর। আমার কালচারটা, আমার সংস্কৃতিটাকে ধারণ করে আমি সবসময় চাইবো যে একটা নতুনত্বের ছোঁয়া যেন আমার কাজটায় থাকে। সুকেশী অনন্যা গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. দর্শক, ফিরলাম বিরতির পর। আপু, যাওয়ার আগে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কোন জিনিসটা আপনি আসলে আপনার স্টুডেন্টদের মধ্যে দিয়ে যেতে চান। আমি মনে করি যে আমার একজন নৃত্যশিল্পী হওয়ার পিছনে খুব বেশি কোয়ালিটি নেই, খুব গুণ নেই। একটি আছে, সেটি অনেক কি বলবো, অনেক গভীর। সেটা হচ্ছে ভালোবাসা। আমি নাচটাকে খুব ভালোবাসি। শুধু এইটুকুর উপরে নির্ভর করে কিন্তু একটা শিল্পী সারা জীবন নিজেকে অতিবাহিত করতে পারে। আমিও আমার স্টুডেন্টদের বলি যে কাজটাকে ভালোবাসো, নাচটাকে ভালোবাসো। আগে কি হচ্ছে, পরে কি হচ্ছে, আমি কি পেলাম, কি পেলাম না, কোথায় যাব, কত দূর যাব, না, আমি আমার এই যে ফ্লোর, এই যে আমি কাজটা করছি, সেটাকে আমি ভালোবেসে করব। আমি আমার 100% দিয়ে করব। আমি এখানে কোথাও ফাঁকি দিব না। ভালোবাসা, ফাঁকি না দেওয়া, নিষ্ঠা, শ্রম, এর কোনো বিকল্প নেই। আপু, আমি একটু জানতে চাই যে এত বছর ধরে রিলেটেবল থাকাটা, এটা কিভাবে সম্ভব এবং এটার পেছনে আসলে স্টোরিটা কি? ঘুরে ফিরে ভালোবাসাই আছে। আরেকটা হচ্ছে যে আবিষ্কারের একটা নেশা আছে। হ্যাঁ, আমি যে কাজটা করি এটা কিন্তু প্রতিনিয়ত আমরা আবিষ্কার করছি। আমি এটাই জানতে চাচ্ছিলাম যে কতটুকু হ্যাঁ, আসলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়। হ্যাঁ, চলতে হয়, অবশ্যই চলতে হয়। কারণ হচ্ছে প্রতিটা সময় আমরা কি একটা নদীর সঙ্গে যদি তুলনা করি, কখনো শান্ত, কখনো খুব উত্তাল, এভাবেই তো জীবন যায় এবং এগিয়ে যেতে হবে। আমাকে পিছনে ফিরে থাকতে হবে না, পিছনের দিকে থাকতে হবে না। পিছনটা কি? আমার শেকড়, সেটাকে আমাকে অস্তিত্বের মধ্যেই নিয়ে যেতে হবে। আমার দেশ, আমার সংস্কৃতি, আমার ঐতিহ্য, এটা তো আমার ভিতরে, এটা আমার মজ্জাগত একটা জিনিস। এটাকে আমার ভুললে চলবে না, একেবারেই চলবে না। সেটাকে ধারণ করে আমাকে সবসময় আগামীর দিকে তাকাতে হবে, আমার সামনের দিকে তাকাতে হবে। তা নাহলে তো আমি এক জায়গায় স্থির হয়ে গেলাম, আমি মৃত। চলমান থাকতে হবে আমাকে। তো আমার কালচারটা, আমার সংস্কৃতিটাকে ধারণ করে আমি সবসময় চাইবো যে একটা নতুনত্বের ছোঁয়া যেন আমার কাজটায় থাকে। আমি প্রতিনিয়ত আবিষ্কার করছি, প্রতিনিয়ত আমি সৃজন করছি। তো সৃজনশীলতার মধ্যে দিয়ে যারা যায় তারা কিন্তু কতটা পথ মানে পেরিয়ে আসলাম তার হিসাব করে না। মানে সবসময় মনে হয় একটা নতুন কিছু সৃষ্টি করি, এটাই তাদের নেশা হয়ে যায়। আচ্ছা আপু, এই যে বললেন যে নাচের কথা, যে প্রতিনিয়ত আসলে আবিষ্কার করতে হয়, তো কোন জনরাটা বা কোন নাচের স্টাইলটা আসলে আপনার মনে হয় যেটা আপনার সিগনেচার স্টাইল? আমি তো ক্রিয়েটিভ ডান্সটাকেই সবচেয়ে বেশি কাজ করি এটার উপরে। কারণ অন্য কাজগুলোর মধ্যে এক ধরনের, ধরো আমি ফোক নিয়ে কিছু রিসার্চ করি, কাজ করি, এটার একটা আলাদা স্টাইল। সেটা সব নাচে আমি অ্যাপ্লাই করতে পারবো না। আবার কাথাক করি, ক্লাসিক্যাল যাই করি আমরা, সেটার আবার আরেকটা ধারণা। কিন্তু ক্রিয়েটিভ যে মাধ্যমটা, সৃজনশীল ডান্স যেটাকে আমরা বলি, সেখানে আমি খুব স্বাধীন, আমি অনেক কিছু নিয়ে কাজ করতে পারি। সেজন্য ক্রিয়েটিভ মাধ্যমটা আমার সবচেয়ে বেশি পছন্দের জায়গা এবং এটা নিয়ে আমি ম্যাক্সিমাম কাজ করি। ওইটা আমার একটা ভালোবাসার ক্ষেত্র। সেই যে ক্লাসিক্যালের কথা বললেন, তো এটা আসলে কতটুকু প্রয়োজন? অ আ ক খ লেখাটা যেমন প্রয়োজন, তারপরে আমি একটা বাক্য লিখবো না, প্রথমে তো আমার ABCD লিখতে হবে, তারপরে আমি একটা ওয়ার্ড করব, তারপরে আমি সেন্টেন্স করব। তো সেইভাবেই এটা ভীষণ প্রয়োজন। আমার গোড়াটা যদি শক্ত না থাকে, আমার ভিতটা যদি মজবুত না থাকে, তাহলে আমি কিন্তু বাতাসে পড়ে যাব। তো আমরা সবসময় বলি যে শেকড়টা মজবুত হতে হবে। বেসিকটা না জানলে কিন্তু খুব বেশি দূর যাওয়া যায় না। এবং সব রকম ডান্স ফর্মে আসলে সেটাও হেল্প করে। হ্যাঁ, অবশ্যই।
আপনার স্কুলের কথা তো বললেন, কিন্তু নৃত্য নিয়ে আসলে আপনার ভাবনা কি বা স্বপ্ন কি? প্রতিষ্ঠান যেটা আছে আমাদের প্রায় মানে 25 বছর পূর্ণ হচ্ছে এই অগাস্টে। কাজে এই দীর্ঘ সময় আমার প্রতিষ্ঠান নিয়ে নানা স্বপ্ন নানাভাবে বাস্তবায়ন হচ্ছে, নানাভাবে ক্ষুধা বাড়ছে। কাজে স্বপ্ন সবসময় দেখেই চলছি। যেটা আমি বেসিক্যালি চাই, যেটা আমার দীর্ঘদিনের একটা ইচ্ছে, সেটা হচ্ছে আমাদের মৌলিক ফর্ম, যেটা আমাদের যে বেসিক ফোক ফর্ম, সেটা খুব বেশি প্রপার ওয়েতে আমরা প্রেজেন্ট করছি না। ফোক মানে একটা ফোক মিউজিকের সঙ্গে একটা যে কোনো মুভমেন্ট করে দিয়ে একটা নাচ হয়ে গেল, সেটা ফোক নাচ না। ফোকের কিন্তু একদম আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। আমি সিলেটে গেলে ধামাইল যে নাচটা করব, তার এই মুভমেন্টগুলো দিয়ে আমার ধামাইল করতে হবে। আমি জারি শাড়ির মুভমেন্ট দিয়ে ধামাইল করতে পারবো না। আমার অন্য নাচের যে ফর্ম আছে, আমার রায়বেশে আছে, আমার লাঠি আছে, আমার শাড়ি আছে, এগুলোর যে বিভিন্ন ফর্ম, সেগুলোর প্রপার ওয়েতে আমরা খুব বেশি প্রেজেন্ট করতে পারি না, যেটা নৃত্যাঞ্চল করছে কিছুদিন ধরে। অনেকেই কিছু কিছু কাজ করেছে, অনেক ভালো কাজ করেছে। আমরা পেছনে আসলে কারণটা কি, যে কেন? কারণটা হচ্ছে যে এটার পিছনে প্রচুর সময় এবং আর্থিক সহায়তা দরকার। কারণ আমি যদি এটার গবেষণাটা করতে চাই, আমাকে মাসের পর মাস আমাকে একেবারে ওদের সঙ্গে থেকে কাজটা করতে হবে। এটা কিন্তু এরকম না যে ইউটিউব দেখে কয়েকটা মুভমেন্ট করলাম, আমি ফোক বিশেষজ্ঞ হয়ে গেলাম, তা না। আমাকে যে তাদের সঙ্গে থেকে তাদের চলন, তাদের যে ধারাবাহিকতা, তাদের যে পোশাক, তাদের যেই কারণে ওই কাজগুলো হয়েছে, সেগুলোকে সব কিছু জেনে বুঝে তারপর আমাকে একটা চিত্র তৈরি করতে হবে, এবং সেটাকে এনে এই আরবান সোসাইটিতে আমি যখন প্রেজেন্ট করব, একটা প্রেজেন্টেবল জায়গায় করতে হবে। কারণ ওই কাজগুলো তো অনেক দীর্ঘ সময় ধরে হয়, হ্যাঁ। কিন্তু আমি যখন শহরের মাটিতে এটাকে প্রেজেন্ট করব, তখন আমাকে একটু এটাকে সেইভাবেই উপস্থাপন করতে হবে যেন আমাদের সমস্ত দর্শক এটাকে গ্রহণ করতে পারে। তো এই কাজগুলো খুব কঠিন কাজ, দীর্ঘ সময়ের কাজ, অনেক আর্থিক সহায়তার কাজ। সেটা ঠিক আমাদের পক্ষে সবসময় সম্ভব হয় না। এটা সরকারিভাবে বা বিভিন্ন মানে জায়গা থেকে যদি পৃষ্ঠপোষকতা পাওয়া যায়, তাহলে কাজগুলো একটু সহজ হয়। কিন্তু হচ্ছে কিছু কিছু কাজ, কিন্তু খুব ধীর লয়ে। আমার ইচ্ছে যে, আমার স্বপ্ন যে এগুলোকে আরও বেশি করে আমরা যেন সামনে নিয়ে আসতে পারি। আচ্ছা, স্টেজে পারফর্ম করার ক্ষেত্রে একটা ড্যান্স কোরিওগ্রাফি এবং চলচ্চিত্রের ক্ষেত্রে যদি বলি, বা টিভি চ্যানেলের কথা যদি বলি, আসলে মূল পার্থক্যটা আসলে কী থাকে, সেই প্রশ্নের উত্তর আমরা নেব, কিন্তু তার আগে নেব ছোট একটি বিরতি। দর্শক ফিরছে বিরতির পর। খুব বাড়াবাড়ি না করার যে প্রবণতা, সেটা আমি পরিবার থেকে পেয়েছি। খুব নিষ্ঠার সঙ্গে কাজ করার যে শক্তিটা, সেটা আমি পরিবার থেকে পেয়েছি। কারণ ওরা আমাকে উদ্বুদ্ধ করেছে সবসময় আমার মতো করে থাকতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপু, যাওয়ার আগে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কাছে কি মনে হয় যে পার্থক্যটা আসলে কোথায় স্টেজ পারফরমেন্সের ক্ষেত্রে এবং অন্য কারোর জন্য কোরিওগ্রাফ করার ক্ষেত্রে? মঞ্চটা আমরা বলি যে সবার জন্যই একটা মানে শিক্ষা, মানে কি বলবো, একটা ভালো লাগার জায়গা। কারণ হচ্ছে মঞ্চটাতে আমি যা করছি সঙ্গে সঙ্গে আমি ফিডব্যাক পাচ্ছি, যেটা অন্য মাধ্যমে সম্ভব না। এটার ভালো মন্দ দুটো দিকেই আমি যদি বলি, ভালোটাই বেশি। আমরা মঞ্চে খুব ভয় পাই যে একটা ভুল হয়ে গেলে এই ভুলটা সংশোধন করার জায়গা থাকে না। বা মঞ্চে আমি একটু যদি একবার নিজের থেকে সরে যাই, বা আমার একটা কোনো ফল্ট, এটা ভীষণ মানে দর্শকরা যদি বুঝতে পারে, তাহলে আমার এই পারফরমেন্সটাই নষ্ট। হ্যাঁ, আমি খুব ভালো নাচলাম, শেষের দিকে হয়তো একটা খুব উল্টাপাল্টা করলাম, আমি এই যে শ্রমটা দিলাম কোনো মূল্য থাকে না। যেটা অন্য মিডিয়াতে গেলে আমি কাটতে পারি, আমি এটাকে চেঞ্জ করতে পারি, অনেক কিছু করতে পারি। কাজে মঞ্চে যখন আমরা কাজ করি, একেবারে ভীষণ মনোযোগ দিয়ে কাজটা করতে হয়। এখানে ফাঁকি দেওয়ার কোনো রাস্তাই থাকে না। অন্য মাধ্যমে ফাঁকি দেওয়া যায় না, কিন্তু আমি অপশান থাকে। আমি কাজ করছি, ইচ্ছে করলে টেলিভিশনের মাধ্যমে আমি কাটতে পারি, শুটিংটা আরেকবার হলো। ফিল্মে তো আরও অনেক অপশান থাকে, অনেক ছোট করে তারপরে একটা মালা গাঁথতে হয়। তো সেই জায়গায় মঞ্চের ইমোশনটা একদম আলাদা। আমাকে যা করতে হবে এখনই করতে হবে, আমি পরে ভাবলে হবে না। আর অন্যগুলোতে আমাকে ধরে কাজ করার অপশান আছে। তো সবগুলো ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ।
তবে মঞ্চে আমরা যারা বেশি কাজ করি তাদের জন্য মঞ্চটা অনেক খুব কি বলবো, ভয়ের জায়গা। আমরা মঞ্চে যখন কাজ করি অনেক ভয় পাই যে আমার যেন সব কিছু ঠিকঠাক হয়। সবসময় প্রার্থনা করি যে আমরা মঞ্চটাকে কিন্তু ছুঁয়ে সালাম করে মঞ্চে উঠি, কারণ সবসময় ভাবি যে মঞ্চটা যেন আমার সঙ্গে বিট্রে না করে। তো এগুলো আমাদের মধ্যে থাকে যে মঞ্চের কাজগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা আপু, এবার একটু আসি ব্যক্তিগত জীবনে। পরিবার নিয়ে যদি কিছু বলতে চান। পরিবার নিয়ে আমি সবসময়ই বলি, পরিবার নিয়ে আমি খুব অহংকারও করি যে আমার পরিবার আমাকে এই যে নির্লোভ থাকার যে মন্ত্রটা সেখান থেকে পেয়েছি। খুব বাড়াবাড়ি না করার যে প্রবণতা সেটা আমি পরিবার থেকে পেয়েছি। খুব নিষ্ঠার সঙ্গে কাজ করার যে শক্তিটা সেটা আমি পরিবার থেকে পেয়েছি, কারণ ওরা আমাকে উদ্বুদ্ধ করেছে সবসময় আমার মতো করে থাকতে। ওরা যদি চাইতো আমি হয়তো অন্যভাবে নিজেকে নিয়ে যেতে রাখতাম। তো ওরা আমাকে আমার কাজটাকে খুব সাপোর্ট করেছে, আমাকে সেই রেসপেক্টটা দিয়েছে যে আমার কাজটা যেন আমি নিজের মতো করে করতে পারি। কাজে পরিবার আমার জন্য একটা বড় ভূমিকা সবসময় রেখেছে। এই প্রজন্মের যারা নৃত্যশিল্পী রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আসলে কেউ কোনো অ্যাডভাইস শুনতে চায় না, দেওয়াটাও আমার মনে ঠিক না। আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারি। আমি মনে করি যে এই প্রজন্মে অসম্ভব ট্যালেন্টেড শিল্পী আছে, কারণ হচ্ছে কি এরা সব কিছুতেই এগিয়ে আছে, অনেক কিছু দেখতে পারে, অনেক কিছু। আমরা যেমন অনেক সাধনা করে একটা জিনিস দেখতাম, একটা ভালো পারফরমেন্স দেখতাম, ওর কিন্তু চাইলেই হাতের কাছে পায়। একটা ভালো খুব বিখ্যাত লোকের কাজ দেখতে পারে, বিখ্যাত কাজগুলো কি সারা পৃথিবীতে আছে সেগুলো দেখতে পারে। কাজে এই প্রজন্ম অনেকটাই এগিয়ে এবং অনেক মেধাবী। আমি মনে করি ওরা মেধার দিক থেকেও অনেক বেশি এগিয়ে আছে, কিন্তু ধৈর্যটা একটু কম থাকে ওদের। ধৈর্যটা কম বলে এই আজকে এটা করলাম, ঠিক আছে, এটা ভালো লাগছে না, একটা করলাম। কিন্তু নাচ গানে কখনো এরকম ছোটো ছোটো বা যে কোনো আমাদের শিল্প মাধ্যম যেটা করাটা করা যায়, কিন্তু এটাকে আমি যদি খুব একটা জায়গায় নিজেকে দেখতে চাই তাহলে এটা করা যাবে না। আমাদের একটা জায়গায় ফোকাস করতে হবে, আমাকে একটা জায়গায় স্থির থাকতে হবে। সেটা নিয়ে যদি আমি এগিয়ে যাই, এই প্রজন্মর শিল্পীরা অনেক বেশি আমি মনে করি অনেক কিছু করতে পারবে যেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি। কারণ টেকনিক্যাল সাইড বলি বা সারা পৃথিবীর সঙ্গে যে কানেকশান, সেটা তো করতে আমাদের অনেকটা সময় লেগেছে। আমাদের কালচারালি আদান প্রদান হয়েছে, একটা দেশে গেছি, তারা এসছে। এখন কিন্তু অনেক সহজ হয়ে গেছে, প্রাইভেট চ্যানেলের সঙ্গেও নিজেরা করে অনেক জায়গায় চলে যেতে পারে, অনেক ক্ষেত্র অনেক বেড়েছে। কাজে এই প্রজন্মের কাছে যেটা আমার মনে হয় যে একটু যদি একটু নিষ্ঠার সঙ্গে ধৈর্য নিয়ে কাজ করে তারা অনেক দূর এগিয়ে যাবে, আমার বিশ্বাস। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকেও খুব ভালো লাগলো কথা বলে, এবং বাংলা ভিশনের দর্শকের জন্য আমার অনেক শুভেচ্ছা। দর্শক সবাই ভালো থাকবেন। আমার মতো নিশ্চয়ই আপনাদেরও ভীষণ ভালো লেগেছে কথাগুলো শুনতে, এবং অনেক কিছু আমরা শিখতে পারলাম, জানতে পারলাম। সবাই ভালো থাকবেন। আগামী পর্বে দেখা হবে প্রিয় কোনো তারকার সাথে। সুকেশী অনন্যা গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young.